নমস্কার, শুরু করছি বাংলা বলছে। 2021-এর 15ই অগস্ট আফগানিস্তানের শাসন ক্ষমতা দখল করে তালিবানরা। এরপর কেটে গেছে 4 বছরেরও বেশি সময় এবং আফগান বিদেশ মন্ত্রীর সফরকে কেন্দ্র করে এই মুহূর্তে এই উপমহাদেশের নতুন সমীকরণের ইঙ্গিত। কার্যত তালিবান সরকারকে স্বীকৃতির পথেই হাঁটছে ভারত, তার ইঙ্গিত স্পষ্ট যখন এস জয়শঙ্কর তিনি জানিয়েছেন যে কাবুলে ভারত দূতাবাস খুলতে চলেছে। অনেকেই মনে করছেন যে পাকিস্তানকে চাপে রাখতে আফগানিস্তানের সঙ্গে এই সখ্য সেটা একটা মাস্টার স্ট্রোক। আবার প্রশ্ন উঠছে যে তালিবানরা বামিয়ানে বুদ্ধমূর্তি ধ্বংস করে, যে তালিবানরা মহিলাদের অধিকার সহ মানবাধিকারকে কার্যত তছনছ করে দেয়, সেই তালিবানদের সঙ্গে এতটা সখ্য কি সত্যি একটা সঠিক সিদ্ধান্ত হচ্ছে? পাকিস্তান যেটা একদমই পছন্দ হচ্ছে না তার ইঙ্গিত পাওয়া গেছে, কারণ যখন আফগানিস্তানের বিদেশমন্ত্রী তিনি ভারত সফর করছেন সেই সময় পরপর বিস্ফোরণে কেঁপে ওঠে কাবুল এবং পাকিস্তানকে উদ্দেশ্য করে কড়া বার্তা দেয় আফগানিস্তান মনে করছে যে পাক সেনাই এর নেপথ্যে রয়েছে। এই তালিবান সরকারকে সখ্যের বার্তা দিয়ে কাঁটা তোলার পথে হাঁটছে কি ভারত? এই সমস্ত কিছু নিয়ে যখন চর্চা চলছে তখনই আরও একটি অত্যন্ত অস্বস্তিকর প্রশ্ন সামনে চলে এসেছে, কারণ আফগান বিদেশমন্ত্রীর যে প্রেস কনফারেন্স, সেই প্রেস কনফারেন্সে মহিলা সাংবাদিকরা তাঁরা ব্রাত্য ছিলেন। এটা ঠিকই যে দূতাবাস, অন্য দেশের দূতাবাস, তাদের দূতাবাসের মধ্যে কাকে আমন্ত্রণ করবে কাকে আমন্ত্রণ করবে না সেটা সম্পূর্ণভাবে সেই দেশের বিষয় এবং সেখানে আমাদের দেশের সরকার তারা সেটা নিয়ে কোনো হস্তক্ষেপ করতে পারে না। কিন্তু আজকে রাহুল গান্ধী থেকে প্রিয়াঙ্কা গান্ধী থেকে মহুয়া মৈত্রা তারা বারংবার প্রশ্ন তুলছেন যে এই তালিবানি ফতোয়ার যে চিত্র ভারতের মাটিতে দেখা গেল তাকে লক্ষ্য করে কেন একটা কড়া বার্তা দেওয়া হলো না। এই সব নিয়ে আমরা আজকে আলোচনা করব আজকের বাংলা বলছেতে। শুরুতে চোখ রাখবো প্রতিবেদনে। বদলাচ্ছে সমীকরণ। 2021 সালে আফগানিস্তানে তালিবান সরকার গঠনের পরেই প্রথম সেদেশের শীর্ষ নেতা ভারত সফরে। এদেশে 6 দিন থাকবেন আফগান বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি। এর মধ্যেই বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেছেন তিনি। সাফ জানিয়ে দিয়েছেন আফগানিস্তানের মাটি ব্যবহার করে কোনো ভারত বিরোধী কাজ বরদাস্ত করা হবে না। তালিবান মনোভাব বুঝতে পেরেই আসরে নেমেছে পাকিস্তান। তারা এখন বলছে আফগানিস্তানই তাদের প্রথম শত্রু। পাল্টা সোচ্চার হয়েছে আফগানিস্তানও। দিল্লিতে বসে আফগান বিদেশমন্ত্রী বলেছেন কাবুলকে যে টার্গেট করবে তাকেই উচিত শিক্ষা দেওয়া হবে। अफगानियों का हौसले नहीं आजमाया, उसको ज़्यादा छेड़ना अगर लोग करता है तो वो एक बार अंग्रेज से पूछे, फिर सोवियत यूनियन से पूछे, फिर अमेरिका से पूछे, फिर नाटो से पूछे, ताकि वो आपको थोड़ा सा समझाए कि भाई अफगानिस्तान के साथ ऐसा खेल करना ये अच्छा नहीं है। তালিবান সরকার যখন ভারতের সঙ্গে দীর্ঘস্থায়ী বন্ধুত্ব স্থাপনে উদ্গ্রীব তখনই চিন্তায় পড়েছে পাকিস্তান, কারণ এর মধ্যেই সেদেশের মধ্যে অশান্তির বাতাবরণ তৈরি হয়েছে। পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে খান খান হতে পারে পাকিস্তান। স্বাধীনতার দাবিতে সোচ্চার হয়েছে খাইবার পাখতুনখোয়া অঞ্চল, সেখানে বিদ্রোহের আগুন ছড়িয়ে পড়ছে দ্রুত। কিছুদিন আগেই বিক্ষোভে ফেটে পড়েছিল পাক অধিকৃত কাশ্মীর। একই পরিস্থিতি বালুচিস্তানেও, ফলে দিকে দিকে খণ্ড খণ্ড হতে পারে পাকিস্তান। সেই আশঙ্কা থেকেই এখন আফগানিস্তানকে টার্গেট করছে পাকিস্তান। এর মধ্যেই পাহলগাম হামলার পর তারা যোগ্য শিক্ষা পেয়েছে। সে দেশের ভেতরে ঢুকে আঘাত করেছে ভারত। চিরবন্ধু চীনের থেকে সে সময় কোনো সাহায্য পায়নি তারা। এখন আফগানিস্তানের কাছ থেকেও চাপ আসছে, তাই স্যান্ডউইচ হওয়ার দশা থেকেই ভয়ে কাঁপছে পাকিস্তান, এমনটাই মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। কলকাতা টিভি। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির পক্ষ থেকে বিমল শঙ্কর দ্বন্দ্ব, কংগ্রেসের পক্ষ থেকে চন্দন ঘোষ চৌধুরী, সিপিআইএম এর পক্ষ থেকে সব্যসাচী চ্যাটার্জি এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ শুভাশিস ব্যানার্জি। আমি প্রথমে বিমলদার কাছে আসি। বিমলদা ডেফিনেটলি এই মুহূর্তে দাঁড়িয়ে অত্যন্ত স্ট্র্যাটেজিক্যালি যে অবস্থানটা ভারত সরকার নিচ্ছে তার যে রেসপন্সটা সেটাও আমরা দেখতে পাচ্ছি, কারণ পাকিস্তান এই মুহূর্তে দাঁড়িয়ে বেশ বেসামাল।
তালিবান সরকারের সঙ্গে ভারত সখ্যের বার্তা দিচ্ছে এবং ডেফিনেটলি আমরা প্রেস কনফারেন্সে দেখছি যে আফগান বিদেশমন্ত্রী তিনি পেছনে বামিয়ানের বুদ্ধ মূর্তি যেটা তালিবানের হাতেই ধ্বংস হয়েছিল তার ছবি রেখে তিনি প্রেস কনফারেন্স করছে। কিন্তু যখন বিষয়টা তালিবানের, তখন দাঁড়িয়ে এই সখ্য, এটা কি সত্যি একটা মাস্টার স্ট্রোক, নাকি আসলে কূটনীতিতে তো শর্ট টার্ম বলে কিছু হয় না, লং রানের ক্ষেত্রে নাকি আটটু সতর্ক, আটটু হিসেবে হওয়ার প্রয়োজন রয়েছে? যথেষ্ট সতর্ক, যথেষ্ট হিসেবি। সুতরাং এটা হুট করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ভারত এক্ষুনি বন্ধুত্বের বার্তা দিচ্ছে, এগুলো আপনার বক্তব্য হতে পারে, আমি এইভাবে এটাকে ব্যাখ্যা করছি। বন্ধুত্বের বার্তা তো বটেই, বন্ধুত্বের বার্তা ব্যাপারটা এইভাবে নয়, বহুদিন ধরেই। এমনকি 15ই আগস্ট 2021-এ যখন তালিবানরা এলো, তখন ভারত নিরাপত্তার খাতিরে দূতাবাসটা বন্ধ করেছিল। কিন্তু আপনি নিশ্চয়ই জানেন, এটা বহুদিন সাংবাদিকতা করছেন, যে আফগানিস্তানের আফগানদের মনে ভারতের প্রতি যা ভালোবাসা রয়েছে সেটা অন্য কোনো দেশে এবং এটাও জানি IC 814 এর সময়, সেই সময় দাঁড়িয়ে যে তালিবানদের যে ভূমিকা ছিল, এবং সেই সময় দাঁড়িয়ে আমি যদি খুব ভুল না করে থাকি যে ওই রকম একটা ক্রুশিয়াল টাইমে ভারতের বিদেশমন্ত্রী এবং সে সময় তালিবান নেতা তাদের যে মিটিং সেটাও আমরা দেখেছি, কিন্তু সেটা একটা খুব আপৎকালীন একটা এমার্জেন্সি সিচুয়েশন ছিল। এখন দাঁড়িয়ে আমরা যখন দেখতে পাচ্ছি ওই তালিবান এবং এখনকার তালিবান কিন্তু অনেকটা বদল এসেছে, এবং ইতিহাসের পরিহাস হচ্ছে যে পাকিস্তান তালিবান তৈরি করেছিল, ওই তালিবান এখন সেই পাকিস্তানের বিরুদ্ধে। সুতরাং যারা এই ধরনের কাজ করবে পাকিস্তানের মতো দেশ, তারা ইতিহাসে তার যোগ্য জবাব পাচ্ছে এবং আগামী দিনেও পাবে। আমার কথা হচ্ছে, আমরা যারা একটু রাষ্ট্রবিজ্ঞান চর্চা করি, আন্তর্জাতিক রাজনীতি সামান্য চর্চা করি, আপনি দেখবেন যে একটা ব্যাক চ্যানেল ডিপ্লোমেসিও থাকে, আপনি যা দেখতে পাচ্ছেন আড়ালে কিছু ডিপ্লোমেসি থাকে। যেরকম আপনাকে বলি, ভারতের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক আস্তে আস্তে স্বাভাবিক হলো PV নরসিমহা রাওয়ের আমলে, কিন্তু তার আগে কি ভারতের সঙ্গে ইসরায়েলের কোনো সম্পর্ক ছিল না? দিব্যি ছিল। যেরকম 1977-এ যখন মোরারজি দেশাই প্রধানমন্ত্রী, সেই সময় ইসরায়েলের তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী মোশে দায়ান ভারতে এসেছিলেন। যখন জানাজানি হলো, সে নিয়ে প্রচুর কাগজে হয়েছিল, তখন আমরা ছোট, কিন্তু কাগজ পড়ার অভ্যেস আছে বলে আমি জানি। পরবর্তীকালে ভারত ফর্মালি ইসরায়েলকে ডিপ্লোম্যাটিক্যালি স্বীকৃতি দিল, আদারওয়াইজ ভারতের সঙ্গে ইসরায়েলের সম্পর্কটা কিন্তু অনেকদিন ধরে ছিল। ফলে 2021 সালের 15ই আগস্ট তালিবান টেক ওভার হলো, তার আগেও তালিবানরা ওখানে ছিল। সেই সময় পাকিস্তানের যা প্রভাব ছিল, 15ই আগস্ট 2021-এর পরের যে তালিবান, এই দুটোর মধ্যে কিন্তু একটা যথেষ্ট পার্থক্য করা যায়। এমন নয় যে ভারতবর্ষ তালিবানকে তার সমস্ত নীতিগুলোকে সমর্থন করছে, যা যা করছে সেগুলোকে, এটা হতে পারে না কখনো। কিন্তু আবার এটাও ঠিক, আপনি অনেক দেশের অনেক ঘটনাকে সমর্থন করতে পারেন না, কিন্তু তা বলে সেই দেশের সঙ্গে কি আপনি সম্পর্ক কেটে দেন? আমি দুটো উদাহরণ দিই। এক হচ্ছে 1958 সালে পাকিস্তানে প্রথম সামরিক অভ্যুত্থান হয়েছিল। আচ্ছা, ভারত তো বরাবরই গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার পক্ষে, ভারত কি পাকিস্তানের সম্পর্ক কেটে দিয়েছিল? এখনো কেটেছে। এখন ডিপ্লোম্যাটিক যে রিলেশনটাকে নিচের পর্যায়ে নামিয়ে এনেছে। আপনারা একটা কথা খুবই বলে থাকেন বিমলদা, যে বিচারধারা, তা আপনি যেটা বলছেন যে তালিবান বদলেছে, ডেফিনেটলি তালিবানের যে অ্যাপ্রোচ টু পাকিস্তান সেটা বদলেছে, আমরা ধরে নিতে পারি, কিন্তু তালিবানের বিচারধারা কি বদলেছে? না, বদলায়নি তো। কি বদলেছে সেটা তালিবান ঠিক করবে, কিন্তু আমার জাতীয় স্বার্থে আমি কেন একটা বিষয়কে ব্যবহার করব না? তাহলে তো আমাকে জওহরলাল নেহরুর মতো হয়। 50 সালের জন ফস্টার ডালেস বিজয়লক্ষ্মী পণ্ডিতকে বললেন যে আপনারা চেষ্টা করুন যাতে ইউএনওর সিকিউরিটি কাউন্সিলের স্থায়ী সভাপতি, স্থায়ী পদটা আপনাকে দেবো। নেহরুজি, আমাদের বিখ্যাত নেহরুজি, এক্ষুনি কংগ্রেসের প্রতিনিধি নিশ্চয়ই কিছু বলবেন, তিনি বলেন আমি নিতে রাজি নই। 1955 সালে সোভিয়েত ইউনিয়ন বলল ইউএন সিকিউরিটি কাউন্সিলের স্থায়ী সদস্য পদ দিচ্ছি, আমি চেষ্টা করুন। না, আমরা নিতে পারবো না, আপনি চীনকে দিন। আর চীন 1962 সালে অ্যাটাক করে আমাদের 38,000 বর্গ কিলোমিটার দখল করে নিল। এটাও পলিসি। এখনকার নীতি হচ্ছে অনেক বেশি প্র্যাকটিক্যাল পলিসি। নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারতের জাতীয় স্বার্থে এই নীতি গ্রহণ করতে হচ্ছে, আগামী দিনেও আমরা গ্রহণ করব। চন্দনদা, অন্তত এখনো পর্যন্ত আমরা যে ডেভেলপমেন্ট দেখছি এবং পাকিস্তানের এন্ডে আমরা যে রিয়াকশন দেখছি, তাতে তো এটা স্পষ্ট, এটা তো বলা যেতে পারে যে এই মুহূর্তে দাঁড়িয়ে তালিবান সরকারের সঙ্গে ভারতের যে সম্পর্কের বার্তা, যে সখ্যের বার্তা, সেটা এই উপমহাদেশীয় সমীকরণে দাঁড়িয়ে অত্যন্ত ইন্টারেস্টিং, অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং অত্যন্ত স্বাগতযোগ্য।
একেবারে শুরুতে তোমাকে বলি মৌপিয়া, আমি বিমলদার মোস্ট অফ দি ওয়ার্ডস আমি এখানে কন্ট্রাডিক্ট করছি না, এই কারণে করছি না কারণ এটা অন্য একটা অ্যাঙ্গেলে চলে যাবে আলোচনা। পঞ্চশীল নীতি উনি জানেন, আমি এই প্রসঙ্গে যাচ্ছি না, আমরা বিষয়েই আছি, বিষয়ের বাইরে উনি গেছিলেন বলে বলছি। এখন প্রশ্নটা হচ্ছে যে তোমাকে একটা পরিষ্কার কথা বলতে হবে যে আজকে এই ট্রাম্পের ধরো এই রেসিপ্রোকাল ট্যাক্সের পরে আমরা দেখলাম একটা সাংহাই কোঅপারেশন এবং সেখানে প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন। আচ্ছা, তুমি কি এটাকে ইন্টারপ্রেট করবে ভারত এবং চীনের মধ্যে যে রিলেশনশিপ, সেই রিলেশনশিপ স্বাভাবিক হয়ে গেছে? মানে প্রশ্নটা হচ্ছে ডিপ্লোম্যাটিক অ্যাঙ্গেলসগুলো আলাদা, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে কোথায় আমরা কাকে স্বীকৃতি কিভাবে দিচ্ছি, কোথায় দিচ্ছি। একটা জিনিস বুঝতে হবে যে আজকে চীন একটা বড় শক্তি এবং তার পাশাপাশি পাকিস্তান আমাদের বিরুদ্ধে ব্যাপক ষড়যন্ত্র বহুভাবে করে এসছে, ডেসপাইট অফ এটা এই সরকার হতে পারে, অন্য সরকার হতে পারে, কংগ্রেস সরকার হতে পারে, কিন্তু একটি ঘটনা বুঝতে হবে যে আজকের এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যেখানে বাস করছি, ভারতীয় উপমহাদেশের যে কটি দেশ অর্থাৎ 7টি দেশের সাথে, প্রত্যেকটা দেশের সাথে আমাদের সম্পর্কের সমীকরণ 2014-এর পরে আরও নিম্নগামী হয়েছে। এবং হয়েছে কেন? তার প্রধান কারণটাই হচ্ছে একটা মিস শুট পলিসি। আমি কিভাবে বলি, এই প্রধানমন্ত্রীর হাক পলিসিতে আমি যাচ্ছি না, ওটা পার্সোনালাইজেশন, কিন্তু তুমি একটা জিনিস বোঝো, একটা জিনিস আমাকে বুঝতে হবে যে আফগানিস্তানে আমাদের সম্পর্কটা ঐতিহাসিক এবং সামাজিক, ঐতিহাসিক, রাজনৈতিক প্রতিটা পটভূমিতেই এই সম্পর্কটা স্বীকৃত। অ্যাট দি সেম টাইম তালিবান যখন ক্ষমতায় আসে এবং তালিবানি রাজত্ব, আমরা কথায় বলি তালিবানি রাজত্ব, ওসামা বিন লাদেন পেট্রোনাইজড হন পাকিস্তানের থেকে, এবং আফগানিস্তানে আমরা খুব ভালো করে জানি যে ওই একচক্ষু ওমর তার শাসনকাল, এরকম একটি জায়গায় দাঁড়িয়ে পাকিস্তানের পাশতুন অঞ্চলে অর্থাৎ পাকিস্তানের তাইবার ওই পাশতুন অঞ্চলটাতে, মানে বর্ডার অঞ্চলটাতে স্পেশালি, ওখানে দেখা যায় কনসেন্ট্রেট করা হয় এই তালিবানি ফোর্স এবং আক্রমণটা কোথা থেকে করা হয়। কিন্তু ঘটনাচক্রে এখন বদল হয়েছে, কিন্তু পরিধিটা বদল হয়নি। সেই তালিবানি রাজত্ব শাসন সমানে চলছে। আমাদের প্রধানতম উপস্থিতি হওয়া উচিত ছিল, আমরা ডিপ্লোম্যাটিক রিলেশনের বিপক্ষে নেই, আমরা ডিপ্লোম্যাটিক রিলেশনটাকে স্ট্যাবলিশ করতে চাই শান্তির বাতাবরণে। কিন্তু প্রশ্নটা হচ্ছে তুমি তালিবানি কার্যকলাপের মধ্যে বা তাদের ক্ষমতায় আসার মধ্যে কোথায় তুমি সার্থকতা দেখছো যেখানে একটা সুস্থ রিলেশনশিপ হতে পারে না। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে ওখানে হিউম্যান রাইটস ভায়োলেশনটা ঠিক যেভাবে চলছে, আমরা কোথাও কিন্তু কোনো প্রোটেস্ট করিনি। আজকে উনি বলছেন ইউএনের প্রসঙ্গ, আমরা ইভেন ইউএনএ একটি শব্দ ব্যবহার করিনি আফগানিস্তানের প্রসঙ্গ। আমি শেষ করি মৌপি, আমি জাস্ট কয়েক সেকেন্ড নেব। আমরা সে প্রসঙ্গ করিনি। আন্তর্জাতিক স্তরে যেভাবে নারী বিদ্বেষী সরকার, তালিবানি সরকার চলছে, তার বিরুদ্ধে আমরা কখনো কোনো শব্দ ব্যবহার করিনি, এবং তার প্রমাণ তাদের ঔদ্ধত, তাদের সাহস দিল্লির বুকে দাঁড়িয়ে, দিল্লিতে দাঁড়িয়ে আমাদের সরকারকে দেখিয়ে দিল নারী বর্জিত সাংবাদিক সম্মেলন। আমি এই প্রসঙ্গে আসবো, আমি পরবর্তী পর্যায়ে প্রেস কনফারেন্স প্রসঙ্গে আসবো আরো নির্দিষ্টভাবে। আমি এখন যদি ওভারঅল বিষয়টা আলোচনা করি, আমি সব্যসাচীর কাছে যাব। সব্যসাচী, তালিবান সরকারের সঙ্গে ভারত সরকারের যে এই সখ্যটা, এটা সম্পর্কে তোমাদের কি মত? দেখুন, দুটি বিষয় আমরা এর আগেই কেরালাতে বিশেষত আমরা বলেছিলাম, যখন ভারতের সরকার সেখানকার যে ম্যানেজমেন্ট পলিসির মধ্যে দিয়ে টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশনের মধ্যে দিয়ে যখন এখানে নতুন কোর্স চালু করেছিলেন ইমার্শন উইথ ইন্ডিয়ান ইন্টারেস্ট করে, আমরা তখনই বলেছিলাম দেখুন এই সখ্যতা কাদের সঙ্গে করছি, ডিপ্লোম্যাটিক রিলেশনশিপ কাদের সঙ্গে হচ্ছে। ডিপ্লোম্যাটিক রিলেশনশিপ নিশ্চিতভাবে ইন্দো আফগান ডিপ্লোম্যাটিক রিলেশনশিপ থাকবে, জরুরি, কিন্তু তার মানে এই নয় আমাদের দেশের যে মৌলিক যে নীতিগুলি আছে সেটা বর্ধিত কোনো রকমের কাজ সেখানে করতে হবে। দ্বিতীয় কথা, এই যে অ্যাম্বাসি লর ইমিউনিটি যেটা নিয়ে এত কথা হচ্ছে, সরকার বলছেন যে আমাদের খুব একটা আমাদের কিছু করার নেই, এটা তাদের অ্যাম্বাসির কাজ। না সব্যসাচী, আমি এই প্রসঙ্গে আসবো ডেফিনেটলি। আমি এই আলোচনার দ্বিতীয় ভাগে এই প্রেস কনফারেন্সের প্রসঙ্গে আসবো। এখন আমি বলছি একদম সরাসরি এই দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে কি মতামত, প্রেস কনফারেন্সের প্রসঙ্গে আসবো, জাস্ট একটু পরে আসবো। খুব পরিষ্কার দেখুন, আমরা বারবার একদম 2021 সালেই আমাদের 18ই অগস্ট আমরা আমাদের যে স্টেটমেন্ট দিয়েছিলাম সেই স্টেটমেন্টে পরিষ্কার করে বলেছিলাম এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতের উচিত
যে মেজর যে রিজিওনাল পাওয়ার আছে তারা যেন আফগান পিপলদের সঙ্গে তাদের যে বেঁচে থাকাটাকে নিরাপদ করতে পারে, এবং আমরা যে ধরনের ডিপ্লোম্যাটিক রিলেশনশিপ আন্তর্জাতিক স্তরে অর্থাৎ বিশ্ব শান্তির প্রশ্নে, টেরোরিজমের বিরুদ্ধে তাদের স্ট্যান্ডের প্রশ্নে এবং ইন্টারন্যাশনাল লকে সম্মান করার প্রশ্নে যদি সেখানকার দেশ যদি তাদের যে কাজটা প্রমাণ দেন, তাহলে এই ধরনের ডিপ্লোম্যাটিক রিলেশনশিপকে সিপিআইএম অ্যাপ্রুভ করে। আমরা সেটা 18 আগস্ট 2021 আমাদের যে স্টেটমেন্ট সেখানে বলেছিলাম, আফটার এক্সপ্রেসিং আওয়ার কনসার্ন, যে তালিবানদের সাথে ইতিহাসটা খুব একটা পরিষ্কার নয়, কারণ তালিবানদের যে ভূমিকা সারা পৃথিবী ধরে থেকেছে সেটা বামিয়ানের বুদ্ধমূর্তি ধ্বংস হতে পারে, সেটা আমাদের দেশের এরোপ্লেনকে হাইজ্যাক করে নেওয়া হতে পারে, সেটা দিনের পর দিন সেখানে দাঁড়িয়ে গোটা আফগানিস্তান আইসি 814 হাইজ্যাক করেছিল, আইসি 814 হাইজ্যাক করেছিল যে জঙ্গিরা, তারা মাসুদ আজহার সহ যে জঙ্গি যারা পাকিস্তানের মাটিকে ব্যবহার করে আসে তাদের ছাড়ানোর জন্য। বরং আইসি 814 এর ক্ষেত্রে তালিবানদের সঙ্গে যে ট্র্যাক টু সেটা কার্যকরী হয়েছিল। সেই কারণেই তো বারবার বলা হচ্ছে যে দেখুন, একটা দেশের সাথে আরেকটি দেশের ডিপ্লোম্যাটিক রিলেশনশিপটা সেটাকে তৈরি হতে হয় দুটো দেশের মধ্যে তাদের যে পারস্পরিক অভিজ্ঞতা এবং দুটি দেশের যে নীতি তার উপরে। এখন তালিবান বা অন্য গ্রুপ, এই গ্রুপ সেটা তো নয়, গোটা দেশের যে গভর্নমেন্টের মধ্যে কোন নীতিটা রিফ্লেক্টেড হচ্ছে তার ভিত্তিতে হবে। আজকে দাঁড়িয়ে তালিবানদের কি যে নীতি, ঘোষিত নীতি, সেটা নারী স্বাধীনতার প্রশ্নে হোক, সাংস্কৃতিক স্বাধীনতার প্রশ্নে হোক, সারা দেশে, মানে দেখুন এগুলো শুধু ভারতের কথা নয় তো, আন্তর্জাতিক আইন অনুযায়ী এগুলো সমস্ত আমাদের লক্ষ্য উদ্দেশ্য। ফলে এগুলো যদি পরিপূর্ণতা না পায়, এখানে যদি কোনো বেসিক জায়গায় কনফ্লিক্ট হয়ে যায়, তাহলে এই রিলেশনশিপের জায়গা। আমি আসবো বসেছি, আমি এখানে সুভাষিসের কাছে আসি, যে সুভাষিস এই উপমহাদেশের যে সাম্প্রতিক পরিস্থিতি সেখানে দাঁড়িয়ে এই তালিবান সরকারকে কার্যত স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত, এই সখ্যের বার্তা, এটা কি মাস্টার স্ট্রোক, নাকি এটা ইন লং রান এটা কোথাও বুমেরাং হতে পারে? দেখুন মৌপিয়া, একটা কথা পরিষ্কারভাবে বোঝাটা খুব দরকার, কিছু মিথ ভেঙে ফেলাটা দরকার। ইন্টারন্যাশনাল রিলেশনস এবং ডিপ্লোমেসির মধ্যে কিছু ভাগ আছে, কিছু তফাৎ আছে। তফাৎটা হলো এটাই, ডিপ্লোমেসি কোনো ভালো মানুষের সাবজেক্ট না, এটা একটা অত্যন্ত ধান্দাবাজদের সাবজেক্ট, এবং ধান্দাবাজি করার জন্য ডিপ্লোমেসিকে ইমপ্লিমেন্ট করে একটা রাষ্ট্র অন্য রাষ্ট্রের উপরে। আমরা যদি পাঁঠা কেটে রোববার দিন রান্না করে খেতে চাই, তখন পাঁঠাটাকে গোলাপ ফুল দিয়ে কাটা যায় না, তার জন্য দা কুঠারি লাগে, এবং তখন দা কুঠারিতে লাগা জংটাকে আমরা চেক করার কোনো দরকার পড়ে না। আমাদের কাছে কথাটা হচ্ছে অবজেক্টিভ রিচ করা। তালিবান ভালো, তালিবান খারাপ, এই নিয়ে তর্কাতর্কি তাত্ত্বিক কথাবার্তা সারা জীবন চলতে পারে, কিন্তু আমাদের অ্যাট দিস পয়েন্ট অফ টাইম টেরিটোরিয়াল ব্যালেন্স আনতে গেলে তাদের তালিবানকে অ্যাজ এন ইনস্ট্রুমেন্ট ব্যবহার করতে হবে। তালিবানকে যদি অ্যাজ এন ইনস্ট্রুমেন্ট ব্যবহার করতে হয়, তালিবানের সাথে কিছু কিছু জায়গায় আমাদের অ্যালাইনমেন্ট রাখতে হবে। এই অ্যালাইনমেন্ট আনার জন্য আমাদের যদি স্পেসিফিক্যালি কিছু পয়েন্টে তালিবানকে আমাদের সাপোর্ট করতে হয়, কিছু পয়েন্টে কালচারাল ডিপ্লোমেসি, কিছু পয়েন্টে ওয়েলফেয়ারিয়ান ডিপ্লোমেসির আড়ালে গিয়ে তালিবানকে কিছু পয়সা দিতে হয়, এড করতে হয়, আমাদের সেটা করতে হবে। তার কারণ হচ্ছে তালিবানের আশেপাশে যেইভাবে পাকিস্তান নিজের ইউনিভার্সিটি অফ টেররিজম গুলোকে গড়ছে, সেই ইউনিভার্সিটি অফ টেররিজম থেকে যে ছাত্রগুলো বেরোচ্ছে তারাই আমাদের ভারতবর্ষে এসে পেহেলগাম অ্যাটাক করছে। সুতরাং সেই ধরনের ইউনিভার্সিটি গুলোকে গড়ার জন্য পাকিস্তানের গভর্নমেন্টকে আনস্টেবল করাটা আজকের ডেটে প্রয়োজনীয়। শুধুমাত্র স্বতঃস্ফূর্ত জনতা আর অচেনা বাহিনীর দায়িত্বে গোটা ডিপ্লোমেসিটাকে ছেড়ে রাখা যায় না। তার জন্য ইন্টার গভর্নমেন্টাল ডিপ্লোমেসিটা ভীষণভাবে ইম্পর্টেন্ট। আমি জানি তালিবানের ইতিহাস খারাপ, আমি জানি তালিবান এখন পর্যন্ত খুব একটা ব্যালেন্স সরকারি একটা প্রতিষ্ঠান হিসেবে মেনে নেওয়া যায় না, তবু আমি বলবো অ্যাট দিস পয়েন্ট অফ টাইম তালিবানকে ইউজ করতে ভারতবর্ষের প্রয়োজনীয়তা আছে, তাই তালিবানের সাথে আমাদের সম্পর্কটা গড়া অ্যাট দিস পয়েন্ট অফ টাইম প্রয়োজনীয়, এন্ড দ্যাট ইজ ডিপ্লোমেসি ইন ব্লু লাইন। আমরা এই প্রসঙ্গে আলোচনায় ফিরব বিমল। তারপর আমাকে এই যে মহিলাদের অধিকার ইত্যাদি ইত্যাদি পয়েন্টগুলোকে আমি উড়িয়ে দিচ্ছি না, কিন্তু এটাও তো ঠিক। আচ্ছা, ইরানে মহিলাদের কোন অধিকারটি খুব বেশি রক্ষিত হয়?
আজ অবধি কি কোনো দল দাবি করেছে ভারত ইরানের সম্পর্ক কেটে দাও? আচ্ছা, চীনে হিউম্যান রাইটস রক্ষিত হয় ঠিক মতো, আমরা যাকে হিউম্যান রাইটস বলি, আমরা কি চীনের সঙ্গে সম্পর্ক কেটে দাও? আমাদের দেশে কি ন্যাচারালি রক্ষিত হয়? এটা আমাদের দেশে হয়, রক্ষিত হয়। অবশ্যই হয়। গত অবশ্যই হয়। একমাত্র রাহুল গান্ধী বাইরে গিয়ে আমাদের দেশে দলকে, আমাদের দেশটাকে ইন্টারেস্টিং অসম্মান ব্যাপার করে। হচ্ছে। এখানে একটি কথা বলবো, এক সেকেন্ড, একটি কথা বলবো। আমাদের দেশটা রাহুল গান্ধী বাইরে গিয়ে আমাদের Definitely, দেশটাকে এক অসম্মান সেকেন্ড, করে, বাকি সব এই দেশে ডেফিনেটলি একাধিক এরকম সিরিয়াস ইস্যু হয়েছে বা ঘটনা ঘটেছে যাতে আমার খুব সিম্পল বক্তব্য, যে একাধিক ঘটনা ঘটেছে যেখানে মানবাধিকার রক্ষিত হয়েছে কিনা তা নিয়ে প্রশ্নের অবকাশ রয়েছে, কিন্তু এটা কখনোই তালিবানের যে মানবাধিকার লঙ্ঘন তার সঙ্গে তার তুলনা করা যায় না। ঠিক তেমন ভাবে ইরানের সাথেও করা যায় না। আমি সেই ছোট্ট বিরতির পর ফিরছি, দেখতে থাকুন বাংলা বলছে। আর এরই মধ্যে নতুন বিতর্ক, যেটা প্রসঙ্গ আমরা আগেও বলছিলাম, যে আফগান বিদেশমন্ত্রীর প্রেস কনফারেন্স, সেই প্রেস কনফারেন্সে কোনো মহিলা সাংবাদিকের নো এন্ট্রি। প্রশ্ন হচ্ছে যে এদেশের মাটিতে ডেফিনেটলি দূতাবাস, কোনো দেশের দূতাবাস তাদের দূতাবাসের মধ্যে কোনো অনুষ্ঠানে কাকে আমন্ত্রণ জানাবে কাকে জানাবে না সেটা ডেফিনেটলি তাদের প্রেরোগেটিভ। কিন্তু এই যে বদলে যাওয়া তালিবানের প্রসঙ্গ যখন তোলা হচ্ছে, তখন তো এই প্রশ্নটা সামনে আসছে যে এদেশের মাটিতে দাঁড়িয়েও একদিকে যখন বামিয়ানের বুদ্ধমূর্তির ছবি পিছনে রেখে প্রেস কনফারেন্স করে এই বদলের বার্তা দিতে চাইছেন আফগান বিদেশমন্ত্রী, বাস্তবে মহিলাদের অধিকার সম্পর্কে, নারী অধিকার সম্পর্কে তাদের যে অবস্থান সেটা প্রকটভাবে একই সঙ্গে দেখিয়ে দিচ্ছেন মহিলা সাংবাদিকদের নো এন্ট্রি করে। দেখুন, ভারত আফগান সম্পর্ক যখন অন্যদিকে মোড় নিতে চলেছে তখন নতুন বিতর্ক আফগান বিদেশমন্ত্রীর সাংবাদিক বৈঠকে কোনো মহিলা সাংবাদিক না থাকায়। বিষয়টি নিয়ে সোচ্চার হয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী থেকে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। মহুয়া লেখেন, মহিলা সাংবাদিকদের বাদ দিয়ে কিভাবে তালিবান বিদেশমন্ত্রীকে সাংবাদিক বৈঠক করতে দেওয়া হলো? এত সাহস কিভাবে হলো আমাদের সরকারের? Every male journalist who participated in this press conference didn't utter a word of protest. Are you emasculated? Are you spineless? I'm asking all the journalists who were in that room, the male journalists. This is the ultimate dishonor to the women of India that our government has participated in this, has been a willing participant, has used taxpayers' money to fund this exercise. We're women journalists who have been asked to leave the room. What is going on? You're talking about Beti Bachao, you're talking about, women in India, you're talking about Maas and Behens and all of that, and you are providing at taxpayer expense. বিতর্ক নিয়ে প্রধানমন্ত্রীর দিকে তীর ছুঁড়েছেন প্রিয়াঙ্কা থেকে রাহুল গান্ধীও। এ নিয়ে প্রধানমন্ত্রীর অবস্থান জানতে চেয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী। এক্স হ্যান্ডেলে কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন রাহুলও। তাঁর মতে প্রধানমন্ত্রীর মুখে নারী শক্তির কথা আসলে ফাঁকা আওয়াজ। তবে এর ব্যাখ্যা দিয়েছে বিদেশ মন্ত্রক। তাদের মতে বিদেশি দূতাবাসের মধ্যে তারা কি করবে তা পুরোপুরি সেদেশের ব্যাপার। তাছাড়া সাংবাদিক বৈঠকের জন্য নির্দিষ্ট কয়েকজনের কাছেই আমন্ত্রণ পাঠানো হয়েছিল। আমন্ত্রণ পাঠিয়েছিলেন মুম্বাইয়ের অবস্থানরত আফগান কনসাল জেনারেল। বিদেশমন্ত্রী মুত্তাকি আশায় আপাতত দিল্লিতেই রয়েছেন তিনি। বিষয়টি নিয়ে সাফাই দিয়েছে তালিবান প্রশাসনও। তারা জানিয়েছে এটা একেবারেই অনিচ্ছাকৃত ত্রুটি। মুত্তাকি মহিলা সাংবাদিকদের সঙ্গেও বৈঠক করেন। তবে এই বিতর্কই আরেকটি প্রশ্ন উস্কে দিয়েছে। পাকিস্তানকে চাপে ফেলতে তালিবান সরকারকে ব্রাত্য করে না রেখে কাছে টানার যে কৌশল নিয়েছে দিল্লি, ভবিষ্যতে তা অন্য কোনো প্রভাব ফেলবে না তো? নারী স্বাধীনতায় হস্তক্ষেপ সহ বহু তালিবানি সিদ্ধান্ত নিয়েই বিতর্ক আছে সারা বিশ্বে। ভারতও সবসময় আপত্তি জানিয়ে এসেছে সেই সব তালিবানি সিদ্ধান্তে। এখন কূটনীতির স্বার্থে সেই তালিবানি সংস্কৃতির বিরোধিতা কি করে উঠতে পারবে ভারত? তবে একই সঙ্গে এটাও মনে রাখতে হবে 1999 সালে কান্দাহার বিমান অপহরণ কাণ্ডে যাত্রীদের মুক্ত করতে এই তালিবান সরকারই ভারতকে সাহায্য করেছিল। ভারতকে সন্ত্রাসের আঁচ থেকে আড়াল করতে এখনও তারা সাহায্য করতে আগ্রহী। তাই এক পা পিছিয়ে দু পা এগোনোর কৌশল নিতে চায় দিল্লি। তাতে মোদী সরকার কতটা সফল হবে তা অবশ্য আগামী দিনেই বোঝা যাবে। কলকাতা টিভি। আমার এখানে বিমলদার কাছে প্রশ্ন। বিমলদা, ডেফিনেটলি এ বিষয়ে কোনো ভ্রান্ত ধারণার কোনো অবকাশ নেই যে দূতাবাসের মধ্যে প্রেস কনফারেন্সে কাকে ডাকা হবে কাকে ডাকা হবে না এটা সরকার ঠিক করতে পারে না। কিন্তু
এইরকম একটা সখ্যের বাতাবরণে দাঁড়িয়ে যে দেশের বিদেশমন্ত্রী আসছেন তার দূতাবাসের মধ্যে নির্দিষ্টভাবে তাদের ওই কোট আনকোট বিচারধারা তারা অক্ষত রেখে তারা মহিলা সাংবাদিকদের এন্ট্রি দিচ্ছেন না, এটা তো অত্যন্ত খারাপ একটা মেসেজ। এবং এমন একটা দেশে, যে দেশে স্বয়ং বারাক ওবামা এসে বলে গেছেন যে এখানে শক্তিশালী নারীরা তারা বিভিন্ন সরকার বিরোধী বিভিন্ন শক্তির খুব গুরুত্বপূর্ণ স্থানে তারা প্রতিনিধিত্ব করেন। আর আমি যদি খুব ভুল না করি, সেই সময় প্রতিভা পাটিল ছিলেন রাষ্ট্রপতি, সেই সময় সোনিয়া গান্ধী ছিলেন ইউপিএর চেয়ারপারসন, সেই সময় সুষমা স্বরাজ ছিলেন বিরোধী নেত্রী। তো এইরকম একটা, আমরা আজ থেকে 60 বছরের বেশি আগে আমাদের দেশ মহিলা প্রধানমন্ত্রী দেখেছে, যেটা এখনো পর্যন্ত আমরা আমেরিকা এত এগিয়ে থাকা গণতন্ত্র বলা হয়, সেখানে আমরা এখনো পর্যন্ত একজন মহিলাকে তার সর্বোচ্চ শিখরে দেখিনি, একজন মহিলা প্রেসিডেন্ট পাইনি। একটা কথা বলি, সেটা হচ্ছে উত্তরটা বোধহয় আপনি সবকটা দিয়েছেন, সে একই প্রশ্নের উত্তরগুলো আমাকে আপনার কাছ থেকে নিয়েই দিতে হবে। দেখুন, প্রথমেই বলি যে ভারত এবং এই তালিবানদের প্রতিনিধিদের যে আলোচনা হয়েছে মুত্তাকি এবং আমাদের এস জয়শঙ্করের সঙ্গে, আমাদের পররাষ্ট্রমন্ত্রী, আপনি ভালো করে লক্ষ্য করবেন ভারতের জাতীয় পতাকা ছিল, কিন্তু আফগানদের ওখানে কোনো পতাকা রাখা হয়নি, কারণ আমরা ওদের স্বীকৃতি দিইনি। দ্বিতীয় কথা, বামিয়ানের বুদ্ধমূর্তির ছবি ওখানে ছিল, আফগানদের তালিবানদের ওটার সামনে কিন্তু দাঁড়িয়ে কথা বলতে হয়েছে। আপনি যদি এটাকে ভারতের শুরুতেই উল্লেখ করেছি, এটা যদি সাফল্য না ধরেন, এটা না না আমি তো শুরুতে মেনশন করলাম, খুব ভালো কথা, বামিয়ানের বুদ্ধমূর্তির ছবি যে পেছনে রেখে প্রেস কনফারেন্স, এবং সেটা তালিবানকে সহ্য করতে, কিন্তু একই সঙ্গে এটাও তো বলতে হবে যে মহিলা সাংবাদিকদের নো এন্ট্রি, এটা অত্যন্ত আপত্তিকর। আপনি আমি ব্যক্তিগতভাবে বলতে পারি, ডেফিনেটলি বলতে পারি, বলাও উচিত, কিন্তু এটাও তো ঠিক। সেটা হচ্ছে এই তৃণমূলের একজন নেত্রী যে ধরনের কথা বলেছেন, উনি বিদেশ নীতি কিছু বোঝেন না। উনি আদৌ কোনো কিছু বোঝেন কিনা আমার একটু সন্দেহ রয়েছে। বিদেশ নীতিটা তো বোঝেনই না, কারণ একটি দেশের জায়গায় অপর দেশের দূতাবাস থাকলেও তার সোভারেন পাওয়ারটা ওই দেশেরই থাকে। জুলিয়াস আসাঞ্জের কথা জানেন? সে একটি ছোট দেশের দূতাবাসে ঢুকে পড়েছিল, ব্রিটেন এবং আমেরিকা 1.5 বছরের চেষ্টা তাকে বার করতে পারেনি ওখান থেকে। ব্রিটেনের মতো শক্তিশালী দেশ বারবার বাইরে থেকে বলতে বেরিয়ে আসে, বলছে যাবো না, 1.5 বছর ধরে করে এখন বেঁচে বেরিয়ে গেছে, তাকে ধরতেও পারেনি, কিচ্ছু করতে পারেনি। ফলে একদম হন্ডুরাসের দূতাবাসে ঢুকে পড়েছিল। ফলে এই যে আন্তর্জাতিক আইন, সেগুলো ভারতও মেনে চলে, অন্যান্য দেশও মেনে চলে, আমেরিকা ব্রিটেনও মেনে চলে। আমরা কেউ বলছি না যে এস জয়শঙ্কর বা অন্য কোনো সরকারের কোনো প্রতিনিধি মহিলা সাংবাদিকদের নিয়ে প্যারেড করে দূতাবাসের মধ্যে স্টর্ম ইন করবেন, আমরা সেটা বলছি না, কিন্তু এই বার্তাটাও যে একই সঙ্গে অত্যন্ত অনভিপ্রেত, এটা তো মানতে হবে। আরে অনভিপ্রেত তো প্রথমেই আমি বলে দিয়েছি, আপনি বলার আগে আমি বলে দিয়েছি। কিন্তু আমার বক্তব্য, আন্তর্জাতিক কূটনৈতিক ক্ষেত্রে আমরা আর কি করতে পারি? এমনকি তালিবান আজকে বলেছে এটা ঠিক হয়নি, আমরা তো মহিলাদের সঙ্গে কথা বলি, এটা ভুল বোঝাবুঝি হয়েছে, এইটা অ্যাকসেপ্ট করা ছাড়া ভারতের কূটনৈতিকভাবে উপায় কি আছে? আর একটা লাইন বলি, রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী অনেক কথা বলছেন, ঠিক আছে, তো রাহুল গান্ধী যখন বিদেশে গিয়ে ইলহান ওমর, যে তীব্র ভারত বিরোধী একজন আমেরিকান নাগরিক, তার ছবি ছাড়েন একসঙ্গে, তার কাছ থেকে কিছু কথা কম বলাটাই কথা কম বলাই। তিনি রিসেন্টলি কলম্বিয়াতে গিয়ে দেশের বিরুদ্ধে কথা বলে এসেছেন, তিনি বলেছেন উই আর ফাইটিং এগেইনস্ট ইন্ডিয়া। আমাদের রাহুল গান্ধী একটু কথাবার্তা কম বলেই। এক সেকেন্ড, বিমলদা আবার তো একই সঙ্গে ভারতে তৈরি বাইক তার রমরমা, সেটা নিয়ে তো তিনি ছবি তুলেছেন। না ছবি তুলুন, আর দেশটাকে গালি দিচ্ছেন, উই আর ফাইটিং এগেইনস্ট ইন্ডিয়ান স্টেট। তিনি ভারতের রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করছেন, উনি বাইরে গিয়ে বলে এসেছেন এটা। মৌপিয়া, তুমি বোধহয় আমাকে বলতে বলেছো, এবং আমি না, বিমলদার কথা তো শুনতেই হবে। ইনফ্যাক্ট আরেকটা কথা আমি তোমাকে বলি, রাহুল গান্ধীকে পরিচর্যা করবার জন্য যথেষ্ট সময় ব্যবহার করেছেন, কিন্তু তুমি যে প্রসঙ্গটা তুললে একেবারে স্পেসিফিক্যালি তার কোনো উত্তর নেই। তার কারণ আছে, তার কারণ হচ্ছে যে আমাদের এখানে আমরা খুব ভালো করে জানি যে ডিপ্লোম্যাটিক মিশনসগুলো সবকটাই ইমিউন, এবং ইমিউন বলে কি হয়, ওখানে তাদের এখতিয়ারে তাদের কালচার বা তাদের কিভাবে তারা লিড করবে সেটা তারা ঠিক করেন। কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে ইমিউনাইজেশনের কিন্তু কতগুলো শর্ত আছে, সে দেশের কিছু কালচারাল আসপেক্টস আছে। ধরো আমি আজকে আমার দেশে পাকিস্তানের দূতাবাস ধরো এই মুহূর্তে নেই, বাট যদি কখনো থাকে, মানে রিওপেন করে, সেক্ষেত্রে
আজকে মাসুর আজহারকে নিয়ে ওখানে বসিয়ে ইমিউনাইজেশন সার্টিফিকেটটা দেবেন কি? দেবেন না। আমার প্রশ্নটা হচ্ছে এখানে যে এর জন্য একটা অ্যাডভাইজারি থাকে, এই অ্যাডভাইজারিতে তাদের কিছু ইন্ডিকেশনস দেওয়া উচিত ছিল, যেটা ভারত সরকার সম্ভবত কেয়ার করেনি। আরেকটি কথা আমি তোমাকে বলি, ডিপ্লোম্যাসিতে আরেকটি দিক আছে। ডিপ্লোম্যাসিতে আমরা বলি দ্য স্টাডি অফ 2+2 is 5, কিন্তু ওই এর কথা আই মিন শুভাশিসের কথা অনুসারে এখন যেটা ডিপ্লোম্যাসি এসে দাঁড়াচ্ছে বাই ইন্টারপ্রিটেশন, আমি শুভাশিসকে বলছি না, যে ইন্টারপ্রিটেশন এসে দাঁড়াচ্ছে 2+2 = শেক্সপিয়ার। মানে আমি বলতে চাইছি যে ইভেন ওই ট্রেন্ড অফ ম্যাথামেটিক্সেই থাকলো না। এখন কিছু প্রশ্ন যেখানে আছে সেই প্রশ্নগুলোকে অ্যাড্রেস করতে হবে। আমি যদি সাবরিমালার কথা বলি, তোমার মনে আছে হিউমিলিয়েশন, দুটো মেয়েকে সমাজ থেকে ইভেন চ্যুত করে দেওয়া হয়েছিল, এবং বিজেপির স্ট্যান্ড কোথায় ছিল? আমি বলছি দিস ইজ দ্য রেসপেক্ট ফর উইমেন ইন ইন্ডিয়া। আমি সেই কারণে তোমাকে বলেছিলাম আমি তাকে ইনক্লুড করে বলি, কারণ মূল জায়গাটা হচ্ছে ইমপ্লিমেন্টেশন যেটা করা হবে, সেখানে যদি ফ্ল্যাগ নিয়ে রাস্তায় দাঁড়িয়ে কেউ তার প্রতিবাদ করে এবং সুপ্রিম কোর্টের আইন বা রুলকে অস্বীকার করেন, তাদের কাছ থেকে আর যাই হোক মহিলা সম্প্রীতি, মহিলা উচ্চস্থানে রাখা, এটা কিন্তু কখনো সম্ভব হয়নি, এবং বহুবার তারা এই ধরনের মন্তব্য করেছেন। আমি তোমাকে এই কারণে এই কথাটা বলি যে আজকে দেখো আমরা জেন্ডার নিউট্রাল, আমি বলছি না শুধু পুরুষ বা মহিলা, মূল ট্রাইবটা হচ্ছে জার্নালিস্ট, জার্নালিস্ট, তারা ওখানে থাকবে। তার মধ্যে কি করে জেন্ডার স্পেসিফিকেশন চলে এলো? এই জায়গাটাতে ভারত সরকার কেন কনসিয়াস ছিলেন না? এটা কিন্তু বড় ডিপ্লোম্যাটিক কোশ্চেন। আপনি আন্তর্জাতিক রাজনীতি বোঝেন, আপনি কূটনীতি বোঝেন, তারপরে এই কথাগুলো বলে যাচ্ছেন। আমি তো কূটনীতিটাই বললাম, যা ইন্টারপ্রিটেশনটা এসে দাঁড়ালো সেটা হচ্ছে কিছু করার নেই বলে তো দেওয়া হয়েছে। সব্যসাচীর কাছে এবং প্রথমত করার নেই বলে থাকা আর কিছু না করে বসে থাকা দুটোই একই রকম বিষয়। এবং করার নেই বলাটা বলতে যাবার আগে অন্তত পক্ষে একটু বুঝে নেওয়ার দরকার যে ইমিউনিটি বলতে, অ্যাম্বিসি ইমিউনিটি বলতে কি বুঝি, আদৌ কি আমরা সেগুলো এগ্রি করছি? আমরা কি কোথাও বলেছি যে ক্রাইম হ্যাজ বিন কমিটেড? আমরা বলেছি যে ইন্টারন্যাশনাল কনভেনশন অনুযায়ী ভারতের যে কমিটমেন্ট আছে, হতে পারে অন্য কোনো দেশে সেই কমিটমেন্ট নাও থাকতে পারে, যেমন ধরুন এই দেশটির কথা আছে, তারা হয়তো একটা কনভেনশন সই করেনি, ভারত অনেক কনভেনশন সই করে। সব্যসাচী, আমি এই প্রসঙ্গে যখন কথা হচ্ছে নারী অধিকার নিয়ে, যেটা চন্দনদা একটু আগে তুললেন, যে শবরীমালা মন্দিরে মহিলাদের প্রবেশ এনশিওর করতে সরকার কি অবস্থান নিয়েছে? কেরালা সরকার কি অবস্থান নিয়েছে? আমি আবারও বললাম, শবরীমালার ক্ষেত্রে মহিলাদের প্রবেশকে এনশিওর করবার জন্য কেরালা সরকারের যে অবস্থান, সেটা সুপ্রিম কোর্টের জাজমেন্টে পরিষ্কারভাবে রিফ্লেক্টেড হয়েছে। তারপরের একটি ঘটনা, যে ঘটনাকে কেন্দ্র করে এতগুলি কথা আসছে, সেক্ষেত্রেও কেরালা সরকার তার যে বক্তব্য সেটা সুপ্রিম কোর্টের কাছে জানিয়েছে। শবরীমালা ইস্যুতে কেরালা সরকারের ভূমিকার সঙ্গে আজকের ইস্যুকে গুলিয়ে ফেলাটা সম্পূর্ণভাবে ভুল হবে, এবং আমার মনে হয় সেই ভুলটার দিকে আমরা যাব না। চন্দনদা তো যাবেনই না, উনি বিচক্ষণ ভাবে তিনি বুঝবেন। আমি যেটা বলছি, আমাদের যেখানটা ভুল হচ্ছে খুব ফান্ডামেন্টাল জায়গায়, সেই জায়গাটা হচ্ছে নারী স্বাধীনতার প্রশ্নে ডিসক্রিমিনেশনের বিরুদ্ধে, যে ডিসক্রিমিনেশনের বিরুদ্ধে যে স্ট্যান্ড গভর্নমেন্টের, সেইটা রিফ্লেক্টেড হওয়া উচিত ছিল ভারতের যে স্টেটমেন্ট, সেই স্টেটমেন্টে আমি কিছু করতে পারবো না, এটা কোনো স্টেটমেন্ট হতে পারে না। ভারতের উচিত ছিল এটা বলে দেওয়া যে আমি ভারত, এটা তুমি ভুল করেছো, দিস ক্যানট বি ডান ইন ইন্ডিয়া। যেটা তুমি অন্য জায়গায় বলতে পারো, সেটা এখানে করা যাবে না। আওয়ার মেসেজ ইজ ভেরি ক্লিয়ার, আমরা জেন্ডার ডিসক্রিমিনেশনের বিরুদ্ধে, আমরা জার্নালিস্টিক ফ্রিডমের পক্ষে। আসল কথা হচ্ছে আমরা আন্তর্জাতিক যে স্বাধীনতার যে প্যারামিটার্স গুলো আছে, সেখানে আপনি দেখবেন ফ্রিডম অফ প্রেসের প্রশ্নে আমরা নিচের দিকে চলে যাচ্ছি, সেখানে আপনি দেখবেন নারী স্বাধীনতার প্রশ্নে আমরা নিচের দিকে চলে যাচ্ছি। আমরা যেখানে আমাদের স্ট্যান্ড নেওয়ার দরকার, আমরা যে স্ট্যান্ডটা নিচ্ছি। বিমল দা একটু আগে প্রশ্ন তুলেছেন যে ইরাকে সেখানে রক্ষিত হয় নারী অধিকার, ইরানে মাফ করবেন ইরানে। আমি আবারও বললাম, প্রথমেই আমি যে কারণে বলেছি, যে কোনো বাইল্যাটারাল রিলেশনশিপ গড়ে তোলবার ক্ষেত্রে প্রথমে দেখতে হবে দুটি দেশের কি দায়বদ্ধতা আছে আন্তর্জাতিক ক্ষেত্রে, এবং সেই দায়বদ্ধতার ক্ষেত্রে একটি দেশ একটা কনভেনশনকে অ্যাকসেপ্ট করতে পারে। যেমন বিমলবাবু নিশ্চিতভাবে জানেন, ভারত এই যে আপনার টর্চার, ইন্টারন্যাশনাল কনভেনশন এগেইনস্ট টর্চার, ভারত তার সিগনেটারি নয়,
তার দায়বদ্ধতা সেখানে না থাকতে পারে, কিন্তু তার মানে এমনটা হতে পারে না অন্য কোনো দেশ তারা যদি এই 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 পার্টিকুলার ইন্টারন্যাশনাল ইনস্ট্রুমেন্টের সিগনেচারি হন, তাহলে সেই দেশের প্রিন্সিপালের বিরুদ্ধে গিয়ে সেই দেশের সঙ্গে যখন বাইল্যাটারাল রিলেশনশিপ, ডিপ্লোম্যাটিক রিলেশনশিপ যখন ডেভেলপ করবে, তখন গিয়ে তার বিরোধী কোনো অবস্থান গ্রহণ করা, সেটা আমার মনে হয় না কোনো ডিপ্লোম্যাটিক রিলেশন। সব্যসাচীকে একটা কথা মনে করিয়ে দিই, সব্যসাচী, আমরা যাকে হিউম্যান রাইটস বলি চীন তাকে মানে না। 1989-এ যখন চীনের ছাত্রগুলোকে ট্যাঙ্ক চালিয়ে মারা হচ্ছিল, সিপিএম তাকে সমর্থন করেছিল। জাস্ট আর রিমাইন্ডার আমি দিয়ে দিলাম, আমি যা রিমাইন্ডার দিলাম, তাই সিপিএম জন্য হিউম্যান রাইটস এসব কথা না বলে শুনলে না একটু অসুবিধা হয়। আমার অবস্থান দুটো হতে পারে, কিন্তু কোন ডিপ্লোম্যাটিক রিলেশনশিপ ক্যানট বি ডেভেলপ দুজনের প্রতি দুজনের অবস্থানকে সম্পূর্ণভাবে বিরোধিতা করে। এটা নীতির প্রশ্নে ভারত সাংবিধানিকভাবে শুধু নয়, আন্তর্জাতিকভাবে এই 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 ধরনের নারীদের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে তার স্ট্যান্ড নিতে দাঁড়িয়ে এখনো করছি, ভবিষ্যতেও করব, আমরা প্রতিবাদ করব, কিন্তু ডিপ্লোমেসি বাঁচি। যে সুভাষিস, আমার খুব নির্দিষ্ট প্রশ্ন তোমার কাছে, যে ডেফিনেটলি দূতাবাসের মধ্যে সেখানে তালিবান মন্ত্রী তিনি কাকে আমন্ত্রণ করবেন, কাকে আমন্ত্রণ করবেন না, সেটা অ্যাবসলিউটলি তাদের প্রেরোগেটিভ। কিন্তু সত্যিই কি ভারতের তরফ থেকে কোনো বার্তা দেওয়ার কোনো অবকাশ ছিল না? আমি বলছি ব্যাপারটা হলো এরকম যে এইটা বাইল্যাটারাল রিলেশনশিপের কোনো অংশই নয়। প্রথম কথা হচ্ছে এটা এন্টায়ারটা ফলস আন্ডার ভিয়েনা কনভেনশন, আর্ট 22, অ্যাক্ট 1, 2 and 3। সেখানে ইনভায়াবল অ্যান্ড ইনফ্রিজমেন্ট নিয়ে একটা টোটাল সেকশন আছে। আমাদের এখানে লার্নেড আমার প্যানেলিস্টরা সবাই সেটা একবার দেখে নিতে পারেন। সেটা আন্ডার ইন্টারন্যাশনাল ল ট্রিটেড হয়, আন্ডার ইন্টারন্যাশনাল ডিপ্লোম্যাটিক সেকশন ট্রিটেড হয়, এবং এটা শুধু প্রেস কনফারেন্সের জন্য লিমিটেড নয়। এটা প্রেস কনফারেন্স এবং একজন আমাদের প্যানেলিস্ট বললেন, আমি মনে পড়ছে না কে, সে এন্ট্রি অ্যান্ড এক্সিটের উপরেও ডিপেন্ডেন্ট হয়, এবং এই একই ল ইমপ্লিমেন্টেড হয়। যখন আমি যদি বলি কিছু বছর আগে যখন সুষমা স্বরাজ ছিলেন, কেউ পাকিস্তান বা আফগানিস্তানের এমবাসি থেকে একজন মেয়েকে আমরা সিকিউর করে ভারতবর্ষে ফেরাতে পেরেছি, পাকিস্তানের সম্ভবত, হ্যাঁ। তো সেটা ওখানেও ইনফ্রিজমেন্টের এই যেটা নিয়ে অতি সম্প্রতি জন আব্রাহামের একটা খুব রিসেন্ট একটা সিনেমা সেটাও তৈরি হয়েছে, ডিপ্লোম্যাট। আচ্ছা, তো এটা হয়েছে। তো এবার যে ঘটনাটা বলাটা খুব দরকার, সেটা হচ্ছে এখানে ভারতের ইখতিয়ার নেই। মতামত আমরা সব বিষয়ে রাখতে পারি, কিন্তু মতামত রাখাটা ডিপ্লোমেসিতে আননেসেসারিলি খুব একটা কাম্য জিনিস নয়। কিন্তু যদি বলেন এখতিয়ারের কথা, ভারতবর্ষেরও তাতে কোনো এখতিয়ার নেই, আফগানিস্তানেরও এখতিয়ার নেই, যদিও ইন্ডিভিজুয়াল স্ট্যান্ড দুজনেরই রেকগনাইজ। কথাটা এরকম ভাবে যদি আমরা বুঝি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। যেখানে আফগানিস্তান যে ডিসিশনটা নিয়েছে, বাট ডিপ্লোম্যাটিক্যালি সেটাকে কন্টেস্ট করা বা চ্যালেঞ্জ করা। কিন্তু সুভাষিস, আমার এখানে একটা প্রশ্ন আছে। ডেফিনেটলি দূতাবাসের মধ্যে তারা কি করবে সেটা তাদের প্রেরোগেটিভ, কিন্তু একই সঙ্গে তাদের প্রত্যেকেই, মানে যে 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 চিত্রটা তালিবানরা আফগানিস্তানে দেখিয়ে আসে, নাজবুল্লার ঘটনাও আমরা দেখেছি, ডেফিনেটলি তারা তো অন্য কোনো দেশের দূতাবাসে সেই ধ্বংসাত্মক, সেই আক্রমণাত্মক, সেই অত্যাচারী রূপটা তারা দেখাবে না। মোপিয়া, আমি একটা পয়েন্ট যদি অ্যালাউ করো, আমি জাস্ট ছোট করে বলছি, কিছু জিনিস অন পেপার থাকে, কিছু জিনিস অন পেপার থাকে না, তার বাইরেও থাকে। এক্স্যাক্টলি, আমি একটা পয়েন্ট যদি অ্যালাউ করো, আমি একবার একটু বলতে চাই। সেটা হলো থাকে, তার জন্য একটু নেহরুর কাছ থেকে শিখতে হয়। সুভাষিস প্লিজ। আমি একটা পয়েন্ট, আমি এখন নেহরুর কাছ থেকে শিখতে যাওয়াটা একটু ডিফিকাল্ট আমার পক্ষে, তো আমি এই পয়েন্টটা ওনাকে কন্টেস্টটা যেটা বললেন আমি সেটা বলছি। সেটা হলো যে যদি কোনো লকে আমরা ডিপ্লোম্যাটিক্যালি ব্রেক করি, সেটার জন্য ট্রিটিটা এফেক্টেড হয় দুটো অ্যালাইনমেন্টের, যেটাও এগেনস্ট ইন্টারন্যাশনালি কন্টেস্টেড। আমরা ক্রিটিসিজমটা পলিটিক্যালি করতে পারি, যেটা রাহুল গান্ধী করেছেন, প্রিয়াঙ্কা গান্ধী করেছেন, এটা কিন্তু ডিপ্লোম্যাটিক্যালি কন্টেস্ট করেননি, ওনারা পলিটিক্যাল স্টেটমেন্ট দিয়েছেন মিডিয়ার কাছে। বাট এটাই যদি আমরা আমাদের মুখপাত্রর মাধ্যমে ইএম দেয়, সেটা কিন্তু উইল বি কন্টেস্টেড আন্ডার ভিয়েনা কনভেনশন। সেটা কিন্তু আমাদের লোকাল মিডিয়ার কি বললো না বললো সেখানে ডিপেন্ড করবে না। সুতরাং এটার লিমিটেশনসটা আমাদের কাছে বোঝাটা খুব প্রয়োজনীয়। যখন আমরা এটাকে ক্রিটিসাইজ করব, পলিটিক্যালি করতে পারি, বাট ডিপ্লোম্যাটিক্যালি ইন্ডিয়া ইজ নট লায়েবল টু আনসার অন দ্যাট।
কারণ যদি কোনো মহিলা হোক পুরুষ হোক সাংবাদিক ঢোকে এবং সেটা ইন্ডিয়া ফোর্সফুলি কোনো ঘটে যেটা খুব একটা কাম্য নয়, বুঝলাম না মহিলা সাংবাদিক ঢুকলে কি ঘটনা ঘটবে। কামন শুভাশিস এটা কি উদাহরণ? মহিলা সাংবাদিক সাংবাদিক নয়, ধরো সাংবাদিকই নয়, একটা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির একটা লোক ঢুকলো ইন্ডিয়া, তাকে বললে রেখে দিয়ে চেয়ারগুলো বিছাও, এবার চেয়ারগুলো যেতে পারতো। ব্যাখ্যা হচ্ছে এই কথা আরে মহা মুশকিল হলো, এই একটা ব্যাপারটা ওরকম নয়। জার্নালিস্ট ইজ আ জার্নালিস্ট, এই যে জানা সেটা আমরা বলছি তো, তাই এখন তো সমর্থন করছি কথাটা, জার্নালিস্ট ঠিকই তো। এই জন্য এটা নমিনেশন করবে ইন্ডিয়া নয় আফগানিস্তান, যে যা হবে আফগানিস্তানের দায়িত্ব অ্যাকর্ডিং টু ভিয়েনা কনভেনশন, ইন্ডিয়া নয়। সেই জন্যই এখানে জেন্ডারের কোনো সম্পর্কই নেই, এটা পুরোপুরি হচ্ছে ভিয়েনা কনভেনশনের আন্ডারে, এখানে জেন্ডার কোনো প্রশ্নই নয়। এটা আফগানিস্তান যদি করে থাকে ক্যান বি পলিটিক্যালি কনটেস্টেড হয়। মৌপিয়া আমি বলি, দূতাবাসের মধ্যে যদি কোনো অপরাধজনক কাজ হইতে বললে না নাজিবুল্লাহর মতো ঘটনা কি করবে, সেক্ষেত্রে হস্তক্ষেপ করতে পারে, আর বাইরে কোনো দেশ ওখানে কিচ্ছু করতে পারবে না। এইটা একটু বুঝতে হবে, ভাবনা চিন্তাকে দূরে সরিয়ে। সিম্পল কথা বলতে পারি, সুভাষিস আছে এখানে, সকলে দেখো আমরা একটা কন্টেস্ট করছি না, এটা দেশের প্রশ্ন। সিম্পল একটা কথা বলা যেতে পারে যে আমাদের বিদেশমন্ত্রী ছিলেন ওখানে ওখানে না, আমি বলছি আফগানিস্তানের বিদেশমন্ত্রী এসছেন ভারতে, তাদের মিটিং হয়েছে এবং উনি ওখানে প্রেস কনফারেন্স করছেন। ইনসিডেন্টালি একটা অ্যাডভাইজারি ইজ আ পার্ট অফ ডিপ্লোমেসি। সুভাষিস খুব ভালো করে জানে, আমরা প্রি সিকোয়েন্স প্রেক্লিউড যাকে বলা হয়, অর্থাৎ আগে থেকে কিছু অ্যাডভাইজারি করা হয় ডিপ্লোম্যাটিক মিশনটাকে তৈরি করবার জন্য, টু সেট আপ। আমরা এই প্রসঙ্গে যদি অ্যাডভাইজারি করতাম মনে হয় বেটার হতো। মৌপিয়া, আমি কেন বলছি, আজকে আমরা ফরেন মিনিস্টারের কাছে যদি এই প্রশ্ন করি যে আপনার অ্যাডভাইজারি ছিল কিনা, আমরা শিওর যে ওখানে ডিপ্লোম্যাটিক চ্যানেলে অ্যাডভাইজারি ফেলিওর, এটা নিয়ে এটা সুভাষিস ভাই বলবে, কি বলছেন? আমি বলছি ফরেন অ্যাফেয়ার্সে যদি ভিয়েনা কোনো কনভেনশনের আন্ডারে অ্যাডভাইজারি দেওয়া যায় না, যখন কোনো কনভেনশন অলরেডি এক্সিস্ট করে সেটাকে ওভারকাম করার জন্য আগে থেকে অ্যাডভাইজারি দিতে পারে। দুটো দেশের দিস ইজ ভিয়েনা কনভেনশন, এটা কনভেনশন নয়, এটা ভিয়েনা কনভেনশন স্যার। অ্যাডভাইজারি অফ কন্ডাক্ট দেওয়া যেতে পারে, দিস ইজ আন্ডার ডিপ্লোমেসি, দিস ইজ আন্ডার ডিপ্লোমেসি। কিছু বলতে চাই যে খুব সংক্ষেপে, ভিয়েনা কনভেনশন 1961 এর ভুল ব্যাখ্যা হচ্ছে, তার উত্তরটাও কিন্তু খুব পরিষ্কার করে দেওয়া যেতে পারে। কোনটা ভুল হচ্ছে বলুন? যদি সেখানে কোনো বিতর্ক, কোনো কনফ্লিক্ট আসে, তখন কিভাবে রিজলভ হবে? লিমিটেড ব্যাখ্যা করছেন, এটা লিমিটেড না, এটা বাইল্যাটারাল ডিপ্লোমেসি। অপরাধজনক কিছু ঘটলে হস্তক্ষেপ করা যায় না। কেন একজন দেশের মহিলা সাংবাদিকদের সামগ্রিকভাবে অপমান করবে, এরকম একটি অ্যাডভাইজারি দেওয়া যেতে পারে। আমাদের শেষ করতে হবে, কিন্তু শেষ করার আগে যখন আমরা আফগান এমবাসির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছি, যখন আমরা এমনকি সরকারের কিছু করণীয় তথাকথিতভাবে না থাকলেও কিছু করার ছিল কিনা তাই নিয়ে প্রশ্ন তুলছি, তখন শোয়ের শেষে, দিনের শেষে, দ্য এন্ড অফ দ্য ডে, একটু বোধহয় আমাদের যে মাধ্যম তার দিকেও প্রশ্নটা তুলতে হবে দুর্ভাগ্যজনকভাবে। কারণ আমরা যারা সংবাদ মাধ্যমের অংশ, আমরা যখন কাজ করি তখন আমরা মহিলা না পুরুষ এই বিবেচনাটা, এই বিচারটা আমাদের মনের মধ্যে থাকে না। আমরা জাস্ট একজন সাংবাদিক যেভাবে অন্য যে কোনো একজন প্রফেশনালি সেখানে তার লিঙ্গ সেটা বিবেচনার যোগ্য নয়। সেখানে দাঁড়িয়ে ডেফিনেটলি মহিলা সাংবাদিকদের বাদ দেওয়া সত্ত্বেও যে সাংবাদিকরা, আমি বাধ্য হচ্ছি পুরুষ সাংবাদিক এই শব্দবন্ধটা বলতে, আমি পুরুষ সাংবাদিক বা মহিলা সাংবাদিক এই শব্দবন্ধগুলোতে বিশ্বাস করি না, কিন্তু কালকে যারা উপস্থিত থাকলেন যদি তাদের তরফ থেকেও একটা অন্তত প্রতিবাদের সুর থাকতো, তাহলে আমরা আমাদের সংবাদ মাধ্যমকে নিয়ে বোধহয় আরও একটু গর্ব করার সুযোগ পেতাম। আনফর্চুনেটলি পেলাম না। আপাতত বাংলা বলছে এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি।